মানুষ সবসময় একটা ভরসার জায়গা খোঁজে। স্মার্টফোনের ক্ষেত্রে সেই ব্যাপারটা কিন্তু আরো বেশি খাটে। বাংলাদেশের আনঅফিসিয়াল মার্কেটে 25 থেকে 30,000 টাকা প্রাইস পয়েন্টটা সবচেয়ে বেশি ক্রুশিয়াল, কারণ এই বাজেটেই সবচেয়ে বেশি মানুষ কেনাকাটা করে অ্যান্ড সবচেয়ে বেশি কাস্টমার কাউন্ট খুব সম্ভবত এইখানেই। সো বর্তমানে এই প্রাইস রেঞ্জের হিরো CMF ফোন 2 Pro এর দিকে নজর অনেক মানুষের। যে কোনো মুহূর্তে এটাকে ঘরে তোলার অপেক্ষায় আছেন এমন সব মানুষের জন্য আজকের ফুল রিভিউটা একদম মাস্ট ওয়াচ। লং টাইম ইউজ করে ছাই দিয়ে আমরা এটাকে ধরছি, যা যা আপনাদের অ্যাকচুয়ালি জানা দরকার তা জানাতে। সো চলেন শুরু করি। সাথে আছি আমি আশিকুর রহমান তুষার, অ্যান্ড আপনারা দেখছেন আপনাদের ভরসার জায়গা এটিসি অ্যান্ড্রয়েড টুডো কোম্পানি। অ্যান্ড শুরু করতে হয় একটু পুরান কথা দিয়ে। আমার এখনো মনে পড়ে যখন CMF ফোন 1 বের হইলো, সাজেস্ট করতাম মানুষকে, মানুষ বলতো ভাই CMF এইটা কি? তখন বুঝাই দিত ভাই CMF হচ্ছে নাথিং এর একটা সাব ব্র্যান্ড। নাথিং কি? নাথিং হচ্ছে ওই যে OnePlus-এর এক্স CEO ছিল, যে ও বের হয়ে যে ব্র্যান্ডটা খুলছে এইভাবে আর কি। বাট বছর ঘুরতে না ঘুরতেই 30,000 টাকার নিচের বায়ারদের মুখে খালি CMF ফোন 2 Pro এর নাম। হবেই না কেন, ডিজাইনটা ইউনিক, সফটওয়্যার যথেষ্ট রিলায়েবল, পারফরমেন্সও কমতি নাই, আবার 1030-এর নিচে প্রপার ট্রিপল ক্যামেরা সেটআপও দিছে। সব মিলিয়ে CMF ফোন 2 Pro অনেক উঁচু অবস্থানে আছে স্পেক ওয়াইজ বর্তমানে। বাট যখনই দেখবেন কোনো কিছুর একদম নাম ডাক পুরা ছড়ায় পড়ছে, তখনই বুঝবেন যে ভাই এটার পড়ার সময় হয়ে আসছে। এই জিনিসের সাথে কিন্তু আমরা বাংলাদেশি পিপল অনেক বেশি অভ্যস্ত, অ্যান্ড সিমিলার জিনিসটা মনে হয় CMF এর সাথে হচ্ছে। ঠিক এই কারণেই আমরা CMF ফোন 2 Pro নিয়ে মাল্টি লেয়ারে টেস্টিং চালাইছি। আমাদের এডিটর পিয়াল ওর পার্সোনাল ফোন হিসেবে এটাকে ইউজ করতেছে 2 মাস ধরে, অ্যান্ড আমিও কিন্তু লং টাইম CMF 1 ইউজ করছি। পিয়াল আবার CMF ফোন 1 থেকেই প্রায় 8-9 মাস ইউজ করে দেন CMF 2 Pro তে আসছে। এখন যদি প্রশ্ন থাকে CMF ফোন 1 হোক বা 2 Pro কই থেকে কিনবেন, তাহলে ডেজেল সাজেস্ট করতে পারি। ঢাকায় তাদের মাল্টিপল ব্রাঞ্চ আছে, অ্যান্ড চট্টগ্রামেও ডেজেল আছে। বর্তমানে CMF ফোন 2 Pro এর 8/128GB যেটা, সেটার দাম 27,000 টাকার দিকে আশেপাশে ঘোরাঘুরি করতেছে। ডেজেল থেকে আপনি CMF 2 Pro নিলে যেই কান্ট্রি লক, সিম লকের যেই দুশ্চিন্তাটা, সেটা মোটামুটি কেটে যাবে। কোনো সমস্যা হলে ওরা দায়ভার নিবে। বলা বাহুল্য ভাই, CMF ফোনগুলোতে কিন্তু নেটওয়ার্ক লক ইস্যু থাকে, স্পেশালি যেগুলো ইন্ডিয়ান ইউনিট, ওইগুলো কিন্তু বাংলাদেশে আসলে নেটওয়ার্ক লক খেয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। রিসেট যখন দেওয়া হয়, এমনও আছে যে হচ্ছে 1-2বার রিসেট দিলে কিছু হয় না, 3rd বার যখন রিসেট দেওয়া হয় তখন কান্ট্রি লক খেয়ে যায়। এই ক্ষেত্রে আপনি একটু সতর্কভাবে কিনবেন। 50-100 টাকা কোনো জায়গায় কম অফার করলে ওই জায়গায় দৌড় দেওয়ার কারণ নাই, পরে দেখবেন কান্ট্রি লক খেয়ে বসে আছেন, বড় অঙ্কের টাকা গেছে। আমরা চেক করার জন্য আমাদের 2টা ইউনিটেই হচ্ছে রিসেট দিয়ে দেখছি, একটাতে 4বারও ফ্যাক্টরি রিসেট দিছি, তা না সিম লক খায় নাই ভাই, ঠিকঠাক আছে। সো যেখান থেকে কিনবেন সিম লক খাবে কিনা বা ফ্যাক্টরি রিসেট নিশ্চিন্তে দিতে পারবেন কিনা সেটা এনশিওর হয়ে নেবেন। আর যদি কিছু হয় তাহলে সব দায়ভার নিবে কিনা সেটা নিশ্চিত হবেন, ডেজেল যেভাবে নিচ্ছে আর কি। ওকে, ইন্ট্রোর আলাপ শেষ, এবার কাজের কথায় আসি। ফার্স্ট অফ অল, এই ফোনটা আমি প্রথমবার হাতে নিয়েই ওর ওয়েটের প্রশংসা করছিলাম প্রচুর। এখন 1 মাস পরেও এই জিনিসটা কিন্তু করতেই হয়, কারণ ভাই বর্তমান যুগের ফোনগুলোর তুলনায় এইটার 185 গ্রাম ভরটা হাতে কিন্তু খুব ভালো ফিল হয়। সাইজে একটু বড়, বাট ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালো হয়, হাতে নিয়ে ভালো লাগে অ্যাকচুয়ালি, হ্যান্ড ফিলটা বেশ ভালো। বাট এখানে একটু কাহিনী আছে। নাম্বার 1, এটা কমপ্লিটলি প্লাস্টিক বিল্ডের ফোন। নাম্বার 2, এটাতে ফ্রন্টের যেই প্রোটেকশন গ্লাস সেটা হচ্ছে পান্ডা গ্লাস ইউজ করা হয়েছে। অ্যান্ড নাম্বার 3, এটা শুধুমাত্র IP54 রেটেড, মানে বালুর ক্ষেত্রে সর্বোচ্চ না, পানির ক্ষেত্রে সর্বনিম্ন। সো এই সব কিছু মিলে বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে একটু প্রশ্ন অ্যান্ড মনে একটু সন্দেহ দুশ্চিন্তা নিয়ে আসে যে ভাই এটা আরামসে ইউজ করতে পারবো কিনা। হ্যাঁ ভাই, এটা একটু টেনশনের ব্যাপার, কারণ রেগুলার ইউসেজে দেখবেন ফ্রেমে স্ক্র্যাচ পড়তেছে, আমাদের গুলায় পড়ছে, ডিসপ্লেতে মাইক্রো স্ক্র্যাচ আসতেছে। এখন এইসব জিনিস থেকে বাঁচার জন্য আমরা কি করি, ভালো কভার কিনি, ভালো গ্লাস প্রোটেক্টর কিনি। সমস্যা হচ্ছে CMF 2 Pro বাংলাদেশে অনেক সেল হয়েছে, বাট এইটার যেই মানে ভালো অ্যাক্সেসরিজ কালেকশন সেটা বাংলাদেশে কম, তুলনামূলক অনেক কম। অ্যান্ড ফার্স্ট কোম্পানির যে অ্যাক্সেসরিজগুলো ওগুলো তো আরও রেয়ার। সো এই জায়গায় মনে হয় যারা ব্যবসায়ী আছেন আরেকটু ফোকাস দিলে ভালো হয়। আরও ভালো কোয়ালিটির কিছু কভার আসলে, ভালো কোয়ালিটির একটু দামি স্ক্রিন প্রোটেক্টরগুলো আসলে কিন্তু এইটার জন্য দরকারি অ্যাকচুয়ালি। আর IP54 রেটিং তো বুঝেনি, মানে বৃষ্টিতে হালকা পাতলা পানিতে সমস্যা হবে না, বাট আপনি ফোনটারে পানির থেকে একটু দূরে রেখেন তাহলে ভালো। অন্যদিকে এই ফোনের UI নিয়ে কিন্তু কেউ মাথা ব্যথায় পড়বেন না। হয়তো প্রথম 2-3 দিন কুইক সেটিংস প্যানেলগুলো, উইজেটগুলো একটু হাতে আসতে টাইম লাগবে, কারণ এই ফোনের ডিজাইনের মতো কিন্তু নাথিং ওএস 3.2টাও কিন্তু প্রচুর ইউনিক। খুবই স্ট্রিমলাইন্ড একটা UI, ওয়েল মেইনটেন্ডও বটে, বিকজ অলরেডি 3টা আপডেট চলে আসছে আমরা পাইছি এটাতে, অ্যান্ড মেজর আপডেট অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত তো আসবেই। UI তেও সব কিছু ফ্ললেসলি কাজ করছে। আমি নিজে 25 থেকে 30টা অ্যাপস ইনস্টল করে প্রেশার দিয়ে দেখছি। আর আমাদের যে পিয়ালের ফোনটা, ওইটাতে প্রচুর অ্যাপ দিয়ে ভরা ভাই, ও ফোনের খোঁজই রাখে না, খালি ইনস্টল করে রাখে, কোনো স্লোডাউন, ল্যাগ, স্টার্টার এগুলো কিছুই পাওয়া যায় নাই। অ্যান্ড নাথিং ওএস এর র্যাম ম্যানেজমেন্ট নিয়ে আমাদের আগেই একটু কমপ্লেইন ছিল যে ওরা একটু অ্যাগ্রেসিভ
র্যাম ম্যানেজমেন্ট করে সুইফটনেস না রাখার জন্য। অ্যান্ড র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা আগে খেয়াল করতাম যে 1.5-2 ঘন্টা পরে যে লাস্টের 3-4টা হচ্ছে অ্যাপ কিল করে ফেলতেছে, সেটা এখন একটু কমছে, মনে হয় 2টার মতো অ্যাপ কিল করে, এটা দেখলাম, মানে আগের থেকে একটু বেটার হয়েছে। বাট ওদের এইটা প্যাটার্ন আছে যে ফোনটাকে ফাস্ট রাখার জন্য একটু র্যাম ম্যানেজমেন্টটা অ্যাগ্রেসিভ, দ্যাটস ইট। আর এই নাথিং ওএস ওয়ান অফ দি বেস্ট ওএস, যারা সফটওয়্যার এক্সপিরিয়েন্সটাকে প্রায়োরিটি দেন ভাই খুব শান্তি পাবেন চালায়া, মজা হবেন। বাকি 10টার মতন একদম একই টাইপের না, ডিফারেন্ট, ইটস অ্যাকচুয়ালি ডিফারেন্ট। অ্যান্ড বাকি থাকে এই বস্তুটা, এই যে পাওয়ার বাটনের নিচের বস্তুটা, এইটাকে কিন্তু ভাই ইউজ করতে গেলে প্রচুর বার ভুল করে পাওয়ার বাটন ভেবে চাপ দিয়ে ফেলবেন। অ্যান্ড এইটা কিন্তু সবার সাথেই হবে, আপনি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন, হ্যান্ডফিল একটা অভ্যস্ত হয়ে যাওয়ার ব্যাপার স্যাপার থাকে, বাট শুরুতে খুব পেইন দেয় সত্যি। এটা হচ্ছে এসেনশিয়াল বাটন, জিনিসটা শুরুতে আমার কাছে গিমিক লাগলেও ধীরে ধীরে রিমাইন্ডার রাখার জন্য কাজে আসতেছে, আমাদের পিয়ালো দেখলাম ইউজ করতেছিল। সো জিনিসটা আসলে অতটাও গিমিক না যতটা আমরা ভাবতেছি, আবার জিনিসটা খুব জোস কোনো এআই ফিচারও না। ইভেন নাথিংয়ের মনে হয় এআই ফিচারগুলোর সাথে একটু শত্রুতাও আছে। ফেসবুকে দেখলাম রিসেন্ট একটা আপডেটের পর অনেকের নাকি ফটো এডিটরে এআই ইনহ্যান্স অপশনটাই আসতেছে না। তবে সে যাই হোক, এআই নিয়ে খুব একটা মাথা বেশি আপনারা ঘামান না এই বাজেট পর্যন্ত, সেটা আমরা জানি। আপনাদের মেইন কনসার্নের একটা বিষয় হচ্ছে UFS 2.2 স্টোরেজ নিয়ে। এখন নাথিং 3A ফোন যেটা ছিল সেটার ভিডিওতে আমরা কনফার্ম করছিলাম অ্যান্ড এই জিনিসটা এলাবোরেট করছিলাম যে ভাই UFS 2.2 দেখলেই যে একদম স্লো হবে, ব্যাকডেটেড পুরান জিনিস একদম মানে 1-2 বছর পরে স্লো হয়ে যাবে, সেটা ভাবার কারণ নাই। আবার UFS 3.1 হলেই যে একদম টপ নোচ স্পিড দিবে, সেটা ভাবারও কারণ নাই। কারণ অনেক UFS 2.2 দেখা যায় অলমোস্ট 3.1-এর যেগুলো বেস ভ্যারিয়েন্ট, মানে একদম লোয়ার ভ্যারিয়েন্টগুলো যেগুলো বাজেট ফোনে ইউজ হয়, সেগুলোর কাছাকাছি স্কোর দিতে পারে। সো এটা আমাদের দেশেও টেস্ট হয়েছে, বাইরের দেশেও টেস্ট হয়েছে, ইন্ডিয়াতেও অনেক ভিডিওতে এক্সপ্লেন করছে যে UFS 2.2, 3.1 এগুলো দেখেন না, বাজেট ফোনের ক্ষেত্রে আপনি স্পিডটা দেখেন, তাহলে অ্যাকচুয়ালি বুঝবেন। আর CMF 2 Proর যে স্পিড সেটা নাথিং 3 এর সমান না, কমই আছে একটু, বাট আই ডোন্ট থিঙ্ক এটা খুব একটা প্রবলেম হবে। ওদের যে UI সুইফটিনেস, প্রসেসরটা ভালো পাওয়ারফুল, এইসব মিলিয়ে আপনাকে একটা লং টাইম ব্যাকআপ দিবে আশা করি। বাট 3-4 বছর পরে যায়া UFS 2.2টা আসলে আপনার কাছে ব্যাকডেটেড লাগতে পারে অ্যান্ড স্লো ডাউন খাওয়াই দিতে পারে স্টোরেজ বড় হইলে, সেই জিনিসটা মাথায় রাখেন। এই জিনিসটা আমরা পজিটিভলি দেখলাম অ্যান্ড পজিটিভলি এক্সপ্রেস করলাম। UFS 2.2 কেন ইউজ করছে সেটা নিয়ে আমরা ব্যাশ করতে পারি, কারণ অলরেডি 40,000 টাকার আশেপাশে UFS 4.0 মনে হয় পাওয়া যাচ্ছে অলরেডি, হ্যাঁ, মানে নিচে নেমে গেছে বেশ খানিকটা। সো এখানে UFS 2.2 আপনি এটাকে কনস হিসেবে দেখতে পারেন, বাট আমরা যেহেতু স্পিডের উপর রিলাই করি বেশি, সেই ক্ষেত্রে এইটা ভাই যথেষ্ট সেফ পজিশনেই আছে। একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাড করি ভাই, CMF 2 Pro যেটা, এইটার ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটাতে কিন্তু আপনি NFC পাচ্ছেন না। এখন কিন্তু NFC অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে, আপনি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কিনলে NFC-র কোনো অ্যাক্সেস পাচ্ছেন না, NFC ইউজ করতে পারতেছেন না। ওদের যে ইন্টারন্যাশনাল বা ইউরোপিয়ান ভ্যারিয়েন্ট যেটাকে বলে, ওইটাতে আবার NFC আছে। সো যাদের NFC অ্যাকচুয়ালি দরকার তারা এই জিনিসটা একটু মাথা রেখে কিনবেন। তবে এই ফোনের একটা জায়গায় গ্যারান্টিড সবাই খুশি থাকবেন, সেটা হচ্ছে পারফরমেন্স। MediaTek Dimensity 7300 এর পারফরমেন্স এতদিনের সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। CMF ফোন 1-এও কিন্তু সেম চিপসেট ইউজ করা হয়েছিল। এখন আমি জানি অনেক বিজ্ঞ ভাই অলরেডি কমেন্টে লিখে ফেলছেন, ভাই CMF ফোন 2 Proতে তো Dimensity 7300 Pro, আপনি 7300 বললেন কেন? ধরে ফেলছি, কমেন্ট করে লিখে লাইছিলেন মনে হয়, কমেন্টটা চাপ দেওয়া মনে হয় বাকি ছিল। যাই হোক, মজা করলাম আর কি। CMF ফোন 2 Proতে Dimensity 7300 Pro। আর এই প্রসেসরটা কারো মাথা ব্যথার কারণ হবে না, কারণ 30,000-এর নিচে আপাতত আনঅফিসিয়াল মার্কেটে এইটাই স্ট্যান্ডার্ড। এই ফোনে আপনি PUBG 90 FPS খেলতে পারবেন, লং টাইম ধরেই খেলতে পারবেন উইদাউট ওভারহিটিং। হ্যাঁ, কিছুটা গরম হয় অবশ্যই, বাট পারফরমেন্সে হিটের খুব একটা এফেক্ট আসে না, এটা আমরা খেয়াল করছি। অ্যান্ড এই ফোনের জন্য দেখলাম অনেকগুলো ডেডিকেটেড গেমিং ভিডিও আছে অলরেডি ইউটিউবে, আমরা সো এই জায়গায় বেশি একটা ঘাটাইতেছি না, বেশি একটা কথা বলতেছি না। আপনারা সেই গেমিং কন্টেন্টগুলো দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন, গেমিং রিভিউ দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন। ওভারঅল পারফরমেন্সের দিকেও কিন্তু এটা বেশ সুন্দর পারফর্ম করতেছে। সো এই জায়গায় আপনি চিন্তা না করলেই সবচেয়ে ভালো। আমি বরং চিন্তা করি অ্যান্ড কথা বলি আসল বোম যেই জায়গায়, মানে আসল সমস্যাটা যেখানে। ওয়েল, এই ফোনে CMF 2 Proতে নেটওয়ার্ক ইস্যু আছে। হ্যাঁ, পিক্সেল বা IQ Neo 10-এর মতো ডিজাস্টার লেভেলে না, বাট হ্যাঁ মোটামুটি ভালো আকারেরই আছে। যেমন আপনি মাঝে মাঝে দেখবেন ওয়াইফাই থেকে হচ্ছে মোবাইল ডাটা সুইচ করতেছেন, মোবাইল ডাটা অন হইতেছে না, অন হইতে অনেক বেশি টাইম লাগতেছে। ওই ক্ষেত্রে একটা সলভ আছে, হচ্ছে ওই যে এয়ারপ্লেন মোড
অন করে এরপর আবার অফ করলে আবার ঠিক হয়ে যায়। আবার অনেকের ডিভাইসে এই সমস্যা নাই, যেমন আমাদের পিয়ালেরটা কখনোই দেখি নাই যে এই টাইপের নেটওয়ার্ক ইস্যু হয়েছে। আবার অনেক মানুষের নেটওয়ার্ক ইস্যু হয়েছে। এই নেটওয়ার্ক ইস্যুর মধ্যে সিম নেটওয়ার্কটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন আমার নিজের রুমেই হচ্ছে CMF2 Pro নেটওয়ার্ক পায় না, এক দাগ, মাঝে মধ্যে বার জিরো হয়ে যায় একদম, এই সমস্যাটা দেখা যায়। অনেক মানুষ এটা নিয়ে অভিযোগ করছে যে নেটওয়ার্কটা দুর্বল। হ্যাঁ, এটার আমরা প্রমাণও পাইছি। ইভেন আমি এক ভাইকে নিজে সাজেস্ট করে কিনাইছিলাম CMF2 Pro। ভদ্রলোক হচ্ছে ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে কাজ করে, যেখানে ওনার জবটা পুরোটাই হচ্ছে যে ক্লায়েন্টদের কল টাইম মতন ধরা অ্যান্ড টাইম মতো কমিউনিকেশনটা রিসিভ করা। হ্যাঁ, সো এই জায়গাতেই যখন নেটওয়ার্ক ইস্যু হয় বা কলে কথা বলার সময় মাঝখানে হুট করে 8-10 সেকেন্ড কথা শোনা যাচ্ছে না, এটা বা মানে কথার চাপা পড়ে গেছে কোনোভাবে, এমন ইস্যু হয়, তখন কিন্তু ওনার জন্য বিগ রিস্ক। সো ভাইয়ের মুখে শুনেন CMF2 Pro-তে ওনার নেটওয়ার্ক কেমন জ্বালাইছে। আসসালামু আলাইকুম, আমি হাসিব। আমি ক্লায়েন্ট কমিউনিকেশনে কাজ করি একটা এজেন্সিতে। তুষার ভাইয়ের সাথে আমার অনেক কাজ হয়। তুষার ভাইয়ের সাজেশনে আমি নাথিং CMF2 Pro ফোনটা কিনেছি। এই ফোনটা খুবই ভালো, খুবই স্মুথ সার্ভিস দিয়েছে আমাকে, কিন্তু একটাই সমস্যা ছিল, নেটওয়ার্কের খুবই বাজে সমস্যা। আর যেহেতু আমি কমিউনিকেশনে কাজ করি, এটা আমার জন্য খুবই এসেনশিয়াল একটা প্রবলেম ছিল। আমি একটা সময় খুবই বিরক্ত হয়ে কোনো নেটওয়ার্ক না পেয়ে আমি তুষার ভাইকে বলি যে ভাই, আমার তো কমিউনিকেশনে কাজ করি, আমি যদি নেটওয়ার্কই না পাই তাহলে আমি কি করব? আমি কি ওয়ারেন্টিটা ক্লেম করব? তুষার ভাইও বলেন যে হ্যাঁ, আপনি ওয়ারেন্টিটা ক্লেম করেন। এর মধ্যেই আমি একটা আপডেট পাই। আপডেটটা দেওয়ার পর আমি দেখলাম যে হ্যাঁ, আমার বাসায় এবং আমার অফিসে আমি এনাফ পরিমাণ নেটওয়ার্ক পাচ্ছি, আমার ফোন কলগুলো করতে পারতেছি, ইন্টারনেটও পাচ্ছি। সো ওভারঅল আমার প্রবলেমটা এখন সলভড। সো CMF ভাই, এইসব কিন্তু আশা করি নাই। নেটওয়ার্ক ইস্যু কিন্তু একটা ভয়ঙ্কর ইস্যু, অ্যান্ড এই একটা ইস্যু এনাফ হইতে পারে যে এই ফোনটা আপনি কিনবেন না। CMF2 Pro থেকে এত ভালো কিছু অফার করার পরেও না কেনার ডিসিশন মেক করতে। তারপরেও যদিও মানুষ কিনে, সবার তো সমস্যা হয় না। যেমন আমাদের পিএলের এই টাইপের কোনো ইস্যুই নাই, আরও 2-3 জনের কিনে দিছি, ওনাদের ইস্যু হচ্ছে, মিক্স একটা ব্যাপার স্যাপার আর কি। বাট এখানে একটা খুশির সংবাদ আছে বা আশার সংবাদ আছে, সেটা হচ্ছে যে CMF এর যেই মাদার ব্র্যান্ড বা নাথিং এর আগের মডেলেও কিন্তু এই টাইপের নেটওয়ার্ক ইস্যু খেয়াল করছিলাম আমরা, অ্যান্ড ওটা মোটামুটি একটা ম্যাস রিপোর্ট হয়েছিল। দেন ওরা হচ্ছে সফটওয়্যার প্যাচ দিয়ে ওইটা সলভ করে দিছিল। CMF বলেন বা নাথিং বলেন, ওদের এই ব্যাপারটা ভালো। ওরা হচ্ছে ফোন লঞ্চ করেই রাস্তায় ছেড়া দেয় না যে বাবা তুই জিলে আপনি জিন্দেগি, এমনভাবে ছেড়া দেয় না। ওরা ফলো আপে রাখে, ওরা নিয়মিত সফটওয়্যার আপডেট দেয়, প্রচুর আপডেট দেয়। ওরা দিয়ে বেটার করার ট্রাই করে, আবার কিছু সময় একটু বিগড়েও ফেলে। মানে ওরা খেয়াল রাখে, ফলো আপে রাখে, কারণ ওরা ফোন লঞ্চিত করে হচ্ছে বছরে 1টা 2টা 3টা, সো ফলো আপ রাখতে পারে। সো সেই ক্ষেত্রে যদি ওরা CMF2 Pro-তে সফটওয়্যার প্যাচ দিয়ে বা আপডেট দিয়ে যদি নেটওয়ার্ক ইস্যুটা সলভ করে ফেলতে পারে তাহলে তো খুব ভালো। বাট সেই আপডেটে আসলে কি বাংলাদেশে সলভ হবে কিনা নেটওয়ার্ক ইস্যু, সেটা আমার জানা নাই। কোনো টোটকা বের হয় কিনা এই নেটওয়ার্ক সলভ করার জন্য, সেটাও আমার জানা নাই। আপাতত আমি একটা জানি, ওই যে ওয়াইফাই ইস্যুটা সলভ করার জন্য বা মোবাইল ডাটা পাচ্ছে না, মাঝে মধ্যে সলভ হয়। সেটা হচ্ছে নেটওয়ার্ক রিসেট মারতে হয়। আমি একটু ভিজুয়ালি দেখাই দিচ্ছি, সেটা ট্রাই করতে পারেন কেউ যদি কিনেই ফেলেন। এছাড়াও অনেক মানুষ কিনতেছে এখনও, টিল দিস ডে মানুষ জেনে শুনে নেটওয়ার্ক ইস্যু জেনে শুনে কিনতেছে। অনেক মানুষ ভুগতেছে, অনেকে ভুগতেছে না, কোনো প্যারা খাচ্ছে না, এই আর কি একটা মিশ্র প্রতিক্রিয়া। এই ক্ষেত্রে ইন্ডিয়ান ইউনিটটা অনেকে অ্যাভয়েড করতেছে, যেটা ইন্টারন্যাশনাল বা ইউরোপিয়ান ইউনিট, কারণ CMF তো হচ্ছে কোম্পানি লন্ডনের কোম্পানি নাথিং। সো সেই ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিটটা নিতে চাচ্ছে অনেকে, বাট আমি জানি না এক্স্যাক্টলি ইন্ডিয়ানটাই সমস্যা করতেছে শুধু, ইউরোপিয়ানটাই করতেছে কিনা। মোস্ট প্রবলি ইন্ডিয়ানটাই করার কথা, ইউরোপিয়ানটাই কম করার কথা। এই আর কি ব্যাপার স্যাপার। আপনারা একটু CMF ইউজার গ্রুপগুলোতে জয়েন হয়ে সেখানে একটু খোঁজখবর নিয়ে তারপর কিনলে সবচেয়ে ভালো। আমরা চাই আপনারা ডেফিনেটলি কিনবেন। এই বাজেটে যা অফার করতেছে ভাই, ম্যাক্সিমাম মানুষ কিনবে আমি জানি, বাট জেনে শুনে কিনেন, এই হচ্ছে আমাদের টার্গেট। যাই হোক, আমরা মূল ভিডিওতে ব্যাক আসি ব্যাটারি দিয়ে। এটার ব্যাটারির ক্ষেত্রে একটু মিশ্র প্রতিক্রিয়া, কারণ 5000 mAh ব্যাটারি দিছে এটার মধ্যে। এখন তো 6-7 mAh এর যুগ চলতেছে, সো এই কারণে অনেকের কাছে একটু কম লাগতেছে। বাট আমাদের পিয়াল রেগুলারলি লাইট ইউসেজ করে, ওর মোটামুটি লাইট ইউসেজে 7 থেকে 8 ঘন্টার মতো এসওটি রেকর্ড করছে মাল্টিপল টাইম। সো আপনার একদিন আরামসে চলে যাবে। আবার কিছু একটু হেভি ইউজার যারা আছেন, তারা হচ্ছে রেগুলার ইউসেজের পাশাপাশি টুকটাক গেমিং অ্যাড করে ফেলেন তখন এসওটিটা 5 ঘন্টা 5.5 ঘন্টার দিকে নাইমা যায় স্বাভাবিকভাবেই। অ্যান্ড তখন দেখা যায় তারা একটু বেজার, একটু কমপ্লেন করতেছে ব্যাটারি ব্যাকআপটা নিয়ে। সো এইখানে ব্যাটারি ব্যাকআপ এটা খারাপ বলা যায় না, স্ট্যান্ডার্ড বলা যায়। একদম যে জোস দিচ্ছে কিছু তেমন কিছু না, স্ট্যান্ডার্ড লেভেলের। অ্যান্ড CMF যেই টাইপের অফার করতেছে এক্সপিরিয়েন্স, যেই টাইপের মানুষদেরকে অ্যাট্রাক্ট করবে, আই ডোন্ট থিঙ্ক তারা খুব একটা হেভি ইউজার হবে। এটা ব্যালেন্স টাইপের ফোন, সো ওই টাইপেরই ইউজার হওয়ার কথা। একটা দিক ভালো, সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি লং টাইম ধরে চলে,
অ্যান্ড এটার ব্যাটারি লাইফটাও না খুব কম ডিগ্রেড হয়। সিলিকন কার্বনগুলো ফার্স্টে এমএএইচ কিন্তু আমরা অনেক বেশি দেখি, বাট ওগুলা কিন্তু রিসার্চ অলরেডি বলতেছে যে ওগুলায় লাইফ স্প্যানটা খুব দ্রুত কমতে থাকে, অ্যান্ড হচ্ছে ওগুলা লংজিবিলিটি কমে, অ্যান্ড হচ্ছে ব্যাটারি লাইফটাও দ্রুত খেয়ে ফেলে। সো সেই তুলনায় আপনি একটু লং টার্মে জিততেছেন এই আর কি। আর ব্যাটারি চার্জিংয়ের ব্যাপারেও কিছু মানুষ কমপ্লেন করছে, লাইক ব্যাটারি চার্জিং টাইমটা একটু অ্যাকচুয়ালি বেশি। এটা হচ্ছে 33 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে, মানে ইন্ডিয়ান টাইপ বক্সেই 33 ওয়াটের চার্জার থাকে, ওইটা দিয়ে 1 ঘন্টা 15 মিনিটের মতো এটা ফুল চার্জ লাগে। সো ওইটা কিন্তু সুপার ফাস্ট চার্জিং লেভেলের কিছু বলা যাচ্ছে না, ফাস্ট চার্জিং লেভেলের বলা যাচ্ছে। এই জায়গায় অনেকে একটু কমপ্লেন রাখতে পারেন, বাট আই থিঙ্ক ব্যাটারি সেকশনটা গুড থেকে স্ট্যান্ডার্ড লেভেলে আছে, 5 থেকে 6 স্কোর পাবে, বেশিও না, একদম ফালাই দেওয়ার মতো না। ওকে, ফোনের সব গোপন তথ্য ফাঁস করে শেষে এবার ক্যামেরার দিকে আগানো যাক। 30,000 টাকার নিচে প্রপার ট্রিপল ক্যামেরা সেট আপ দিছে। 50 মেগাপিক্সেলের মেইন, 50 মেগাপিক্সেলের টেলিফটো অ্যান্ড 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। যেই লেন্স লাগবে তা আপনারা দিছে। অন্যরা তো এখন আলট্রা ওয়াইডই দিতে চায় না, সেখানে আপনি 3টা লেন্স পাচ্ছেন, এটা হচ্ছে ফার্স্ট গুড থিং। এখন আলট্রা ওয়াইডটা ঝামেলা শুরুতেই সেরে ফেলি ভাই, এইটা আপনাকে একটা ওয়াইড পার্সপেক্টিভ দিতে হেল্প করবে, দ্যাটস ইট। 8 মেগাপিক্সেলের খেলনা আলট্রা ওয়াইড বলি আমরা এগুলাকে। দেন মেইন ক্যামেরাটা বেশ কালারফুল ছবি তোলে, বাট কালার টোনটা একটু কুলার সাইডে থাকে। কমতির দিক বলতে গেলে ডাইনামিক রেঞ্জটা একটু ইনকনসিস্টেন্ট লাগে মাঝে মাঝে, অ্যান্ড মোস্ট অফ দি টাইম শেয়ারেবল ছবি তোলে। তবে আসল ইনকনসিস্টেন্সি দেখায় ওর ক্যামেরা অ্যাপ নিজেই। শুরু থেকে এখন পর্যন্ত এই অ্যাপটায় বাগ লেগেই আছে ভাই, বাগ ভাল্লুকের অভাব নাই। মোস্টলি ফোকাস মিস করে, অনেক সময় সাবজেক্ট সিলেক্ট করে ফোকাস করলেও ফোকাস হইতে চায় না ঠিক মতো। তারপর ছবি উঠানোর পরে প্রিভিউ করতে ভালোই সময় লাগায়, অ্যান্ড এগুলো কিন্তু ক্যামেরা অ্যাপেরই ইস্যু। এছাড়া আগে আরও একটা বাগ ছিল, 2x টেলিফটো দিয়ে ভিডিও রেকর্ড করা যাইতো না, মেন ক্যামেরা দিয়ে 2x এ রেকর্ড করতে চাইতো, বাট ওই জিনিসটা নাথিং অলরেডি সলভ করে দিছে, মানে সিএমএফ অলরেডি সলভ করে দিছে। এখন 2x লেন্সটা দিয়েই কিন্তু ভিডিও রেকর্ড করা যায়, বাট যখন আলো কমে যায় তখন কিন্তু ও প্রাইমারি ক্যামেরাতেই সুইচ করে ফেলে। এই জিনিসটা কিন্তু আইফোনও করে, সো নট আ বিগ ডিল। বাট ভিডিওর কথা যেহেতু বললামই, মেইন ক্যামেরাটার 4K ভিডিওগুলোতে ডিটেলস ভালোই থাকে, বাট ওআইএস এর যে জিটারনেসটা আছে না, ওইটা কিন্তু একটু পেইনফুল লাগে। সো খুব একটা মজা পাবেন না ভিডিও করে, আবার খুব একটা হতাশ হবেন না, মোটামুটি চলে। আর ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে একটু হতাশ হইতে পারেন ভাই, সর্বোচ্চ 1080p ভিডিও রেকর্ড করতে পারে, এখানে কিন্তু 4K দিতে পারতো ওরা, বা অ্যাটলিস্ট 2K30, ওটা দেয় নাই। আর ছবির বেলায় ফ্রন্ট ক্যামেরাটা ডিসেন্ট আছে, ছবি মোটামুটি শার্পই থাকে, ফেস ডিটেলস বোঝা যায়, আটা ময়দা খুব একটা মাখায় না। আর 2x যে টেলিফটোটা পিছনে, ওটা কিন্তু বেশ শার্প, তবে প্রপারলি ইউজেবল ছবি 6x পর্যন্ত পাবেন, এর বেশি আগাইলে একটু যে অয়েল পেন্টিং টাইপের ইফেক্ট দেখা যায়। তবে এই টেলিফটোটা মেইনলি কাজে আসে কিন্তু পোর্ট্রেটে, মানে 30,000 টাকার নিচের একটা ফোনে ডেডিকেটেড টেলিফটো লেন্স দিয়ে পোর্ট্রেট তুলতেছেন, এই জিনিসটাই তো ভাই অনেক। তবে মাঝে মাঝে কিন্তু এস ডিটেকশন মিস করে, 1x 2x 3x 4x পর্যন্ত পোর্ট্রেট তোলা যায়। ওভারঅল 2x এর পোর্ট্রেটগুলোই দেখতে সুন্দর লাগে, অ্যান্ড এখানে একটু ফেস ব্রাইট অ্যান্ড স্মুথ করে, বাট টেলিফটো দিছে, আমি সেখানেই মোটামুটি হ্যাপি ভাই, আই এম সোল্ড দেয়ার। যাকে ক্যামেরা নিয়ে আমাদের সারমর্ম হচ্ছে ভাই, এই প্রাইস রেঞ্জে এটার থেকে স্লাইটলি বেটার ক্যামেরাওয়ালা ফোন, মেইন ক্যামেরার ক্ষেত্রে বেটার ক্যামেরাওয়ালা ফোন আপনি পাওয়া যাবেন। বাট ট্রিপল ক্যামেরা সেট আপ, দিস ইজ ভেরি গুড। এই প্রাইস রেঞ্জে ট্রিপল ক্যামেরা সেট আপ বেশ প্র্যাকটিক্যাল, অ্যান্ড এটা দিছে সেটাই অনেক। যা দিছে মোটামুটি স্ট্যান্ডার্ড আছে, আলট্রাওয়াইডটা একটু দুর্বল হবে সেটা স্বাভাবিক, আপনি একটু অ্যাডজাস্ট করে মোটামুটি ভালো ছবি পাইতে পারেন। অ্যান্ড এই কারণেই সিএমএফ ফোন 1 ক্ষেত্রে কিন্তু আমরা ক্যামেরাটার লিটারালি জট বলতাম, হ্যাঁ ওটার জট বলে দিছি ভিডিওতে মাল্টিপল বার, বাট সিএমএফ 2 প্রোর ক্ষেত্রে জট বলতে পারতেছি না, ওরা মোটামুটি ভালো ক্যামেরা ফোনই বলা লাগতেছে 30,000 টাকার নিচে। মেজরিটি মানুষের মোটামুটি এটা নিয়ে আরামেই দিন চলে যাবে, যেই সব ধরনের ছবি তোলে মেজরিটি মানুষ, স্পেশালি চোখ ধাঁধানো ছবিও তুলতে পারে না, বাট ওর যেই প্র্যাকটিক্যাল সেট আপটা, সেটার জন্য হচ্ছে ওরে থামস আপ দিতেই হয়। আর লেভেল 3 ক্যামেরা 2 API সাপোর্ট তো আছেই, সো জিক্যাম ইনস্টল করতে পারবেন। বাট দ্য কোশ্চেন ইজ, ডিসপ্লের ক্ষেত্রে কি আমরা একই কথা কইতে পারলাম রাফিদ? তো রাফিদ নাও কইছে, হাও কইছে। সো ডিসপ্লেটা সুন্দর অ্যাকচুয়ালি, 6.77 ইঞ্চের ডিসপ্লে, বাট অতটা সুন্দর না। ওদের ডিসপ্লেটা, নাথিং অ্যান্ড সিএমএফ এর ডিসপ্লেটা একটু হলদা লাগে, একটু মোরা কালারের লাগে, মানে অ্যামোলেড যেরকম ব্রাইট অ্যান্ড পাঞ্চি পপি হবে, ওই জিনিসটা একটু কম দেখা যায়। এই জিনিসটা অনেকের ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো লাগে না, জাস্ট এটা ওদের স্টাইল, এটা ওদের প্যাটার্ন, দ্যাটস ইট, জানা দিলাম। আর সিএমএফ ফোন 1 এর ক্ষেত্রে কিন্তু ডিসপ্লেতে গ্রিন লাইনের বেশ কিছু রেকর্ড দেখা গেছিল, সিএমএফ ফোন 2 প্রোতে এখন পর্যন্ত দেখা যায় নাই। সো ফার সবকিছু ঠিকঠাক আছে, কোনো ঝামেলা দেয় নাই, বাট মাথায় রাখতে পারেন। বাট ওই যে এক্সট্রিম ব্ল্যাক ক্রাশের ইস্যু পাই নাই, এছাড়া কোনো মিসটাচ অথবা ডিসপ্লের অন্য টাইপের কোনো ইস্যু পাই নাই, ডিসপ্লেটা সুন্দরই আছে, ইউজেবল আছে। নাথিং 3 যেই প্যানেলটা ইউজ করছে, আমার কাছে মনে হয়েছে সেই প্যানেলটাই এরা ব্যবহার করছে এখানে। 6.77 ইঞ্চের সাইজ, রিফ্রেশ রেটটাও সেম 120 হার্জ, অ্যান্ড কাগজে কলমে ওই সেমই 3000 নিটসের পিক ব্রাইটনেস, অ্যান্ড ওই সেম ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডিসপ্লের নিচেই আছে।
টেকনিক্যালি এটা 1300 নিটস হচ্ছে এইচবিএম মোডে যায়, বাট এখন যে পরিমাণ সানলাইট ডেলাইট একদম যদি দুপুরবেলা রোদের নিচে যান তাহলে ডিসপ্লেটা একটু অনুজ্জ্বল লাগে, মনে হয় যে আরেকটু উজ্জ্বল হইতে পারতো, এমন একটা ফিলিং আসে। বাট ডিসপ্লে কন্টেন্ট মোটামুটি দেখা যায়, হালকা একটু স্ট্রাগল করা লাগতে পারে আমার কাছে ফিল হয়েছে, তবে এটা নিয়ে খুব একটা প্যারা নেওয়ার কিছু নাই, ডিসপ্লেটা সুন্দরই আছে। সো সোজা কথায় দিস ইজ নট দ্য বেস্ট আন্ডার 30K। সেম কথাটা নাথিং 3 এর বেলাতেও বলছি, এখানেও আর বেশি আগাইতে যাচ্ছি না। এটা একটা 10 বিট অ্যামোলেড প্যানেল, 120 হার্জ পারফেক্টলি মেনটেন করতেছে, কন্টেন্ট দেখেও মজা পাইতেছেন, ইউজ করেও মজা পাইতেছেন। খালি মজাটা পাবেন না যখন আপনি হচ্ছে স্পিকারে কিছু ছাড়বেন। ভাই এটা সিঙ্গেল ফায়ারিং বটম লাউড স্পিকার দিছে, ভাই এই জিনিস থেকে নাথিং সিএমএফ কবে বের হবে? সিএমএফ ফোন 1ও কিন্তু একই কারণে আমরা ওটারে ভালো ধুলাই দিছিলাম, অ্যান্ড এইটাতেও কিন্তু ওরা সেম জিনিস করে রাখছে, দামি ফোন কিন্তু এটার তুলনায় তাও সেম জিনিস করে রাখছে। সিঙ্গেল ফায়ারিং বটম লাউড স্পিকার, স্পিকারের সাউন্ড ভালোই আছে, মোটামুটি লাউড আছে, বাট সিঙ্গেল স্পিকার এই প্রাইসে তো আমি অ্যাকসেপ্ট করবো না। এই প্রাইসে অন্তত ডুয়েল স্টেরিও লাউড স্পিকারটা বাধ্যতামূলক হওয়া শুরু হওয়ার কথা। সো এই জায়গায় আমি একটা কনস ধরলাম, এটা অনেকের জন্য একটা ব্রেকিং পয়েন্ট হইতে পারে, বা এটার কারণে হচ্ছে সিএমএফ ফোন 2 প্রো না কিনা ডিসিশন নিতে পারেন। সো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, আমরা চেষ্টা করছি ফুল রিভিউ লং টাইম ধরে ইউজ করে একদম যেগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করে ডাটা, সেই ডাটাগুলো আপনাদেরকে দিতে, এই জন্য একটু কম্প্যাক্ট করে ফেলছি। কম্প্যাক্ট রিভিউ বানাইলে আমারও ভালো লাগে ভাই, আপনাদেরও দেখতে সুবিধা হয়, আউলায় যান না প্রথম 5 মিনিটে কি শুনছেন সেটা 20 মিনিটের জায়গায় গিয়ে মানে গুলায় ফেলার চান্স কম। সিএমএফ 2 প্রো বেশ সুন্দর একটা ফোন, হ্যান্ডি একটা ফোন, ডেফিনেটলি নেওয়ার মতন একটা ফোন। 25, 26, 27 হাজার টাকা প্রাইস রেঞ্জ বিবেচনা করলে বেশ জোস পেক অফার করতেছে, বেশ জোস এক্সপিরিয়েন্স অফার করতেছে। সমস্যাটা হয়ে যাচ্ছে ওই যে নেটওয়ার্ক ইস্যুটা। আমি IP54 রেটিংটা বাদ দিলাম, সমস্যা নাই। সিঙ্গেল ফায়ারিং লাউড স্পিকার সমস্যা নাই, অনেকে লাউড স্পিকার ইউজ করে না ওইরকম এখন, বা ওইরকম যারা আউটডোরে কম থাকে, অফিস এনভায়রনমেন্টে বা ঘরে থাকে, সিঙ্গেল ফায়ারিং লাউড স্পিকারটা কিন্তু এনাফ, বটম ফায়ারিং যেটা এনাফ। বাট নেটওয়ার্ক ইস্যুটা খুব ক্রুশিয়াল একটা ইস্যু, যাদের ফোনে প্রচুর কল আসে তারা এটা থেকে আপাতত অ্যাভয়েড করলে সবচেয়ে ভালো। অ্যান্ড সলভ কি আসে সেটার সম্পর্কে খোঁজখবর রাখেন সিএমএফ গ্রুপগুলোতে, নাথিং ফোনের গ্রুপগুলোতে। আর হচ্ছে কমেন্টে সিএমএফ ফোন 2 প্রো ইউজার থাকলে একটু জানায়েন আপনি নেটওয়ার্ক ইস্যু অ্যাকচুয়ালি ফেস করতেছেন কিনা, আপনি কোন সিম ইউজ করতেছেন, আপনার লোকেশন কই। তাহলে মোটামুটি যারা কিনতে একদম আগ্রহী বসে আছে যে ভাই এই ভিডিওটা দেখা শেষ হলে তুষার ভাইয়ের একটা কনফার্মেশন পাইলেই আমি কিনতে চলে যাবো, তাদের জন্য একটু সহজ হবে। তারা কমেন্ট বক্স পড়ে একদম রিয়েল ইউজার থেকে যখন জানবে তখন আমার কথার থেকেও সেটা আরও বেশি সলিড হবে ইনশাল্লাহ। অ্যান্ড এই তো ছাই দিয়ে ধরছিলাম, খুঁটিনাটি যা যা ইস্যু ছিল সব আপনাদেরকে মোটামুটি বলে দিছি আমাদের যতখানি জানা আছে। আমাদের কথা হচ্ছে ভাই এই ফোন সেল হবে, গ্যারান্টিড সেল হবে, প্রচুর সেল হবে, আর নেক্সট 1 বছর ধরে সেল হবে। বাট আপনি যাতে এটার কি অবস্থা জেনে শুনে কিনেন, সেটাই এটিসি শুরু থেকে এখন পর্যন্ত চাহিদা, জেনে শুনে দেন ডিসিশনটা মেক করা। আশা করি সেটা আজকে কমপ্লিট হয়েছে ইনশাল্লাহ। সি ইউ লেটার, আসসালামু আলাইকুম।